একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ। তবে ইতিমধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে এই পাঠের অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহের দ্বিতীয় লেকচার। এখানে আমরা বাকি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে বলে রাখি, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা একটু বিস্তৃত, আর তথ্য ইনফরমেশনগুলো বিভিন্ন সময়ে পরিবর্তনীয়। তাই তোমরা যারা শিক্ষার্থী, তোমরা যখন যেই বছরের পরীক্ষার্থী, তোমাদের সিলেবাস অনুযায়ী যে বইটি তোমাদের জন্য অনুমোদিত, সেই বইটির তথ্য উপাত্তগুলো মিলিয়ে নিবে। আমাদের লেকচারটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছে, তোমরা সেটা আপডেট করে নিবে। চলো আমরা বাংলাদেশের অর্থনীতির বাকি বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। এবার দেখব আমরা বাংলাদেশের প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার, এই বৈশিষ্ট্যটি আলোচনা করব। প্রাকৃতিক সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হল উর্বর কৃষিজমি, নদী বা নদ নদী, প্রাকৃতিক জলাশয়, ভূগর্ভস্থ খনিজ সম্পদ। এগুলো হলো আমাদের প্রাকৃতিক সম্পদ। আর জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা, প্রশিক্ষণ, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা। এগুলোর মাধ্যমে আমরা জনসংখ্যাকেই জনসম্পদে পরিণত করতে পারি। অর্থাৎ মানুষকে যদি শিক্ষিত করা যায় এবং সে যদি হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে এবং দক্ষতা, যদি সে সুস্বাস্থ্য নিশ্চিতের মাধ্যমে, অর্থাৎ সে শারীরিকভাবে সক্ষমতা দিয়ে যদি কাজ করতে পারে, তাহলেই সে মানব সম্পদে পরিণত হয়। এই দুই সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে আমাদের। আমরা এবার লক্ষ্য করি যে এই প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে কি কি আমাদের দেশে আছে। এক হচ্ছে, দেখি আমরা যে আমাদের মাটি, উর্বর মাটির কথা বলা হচ্ছে, বনজ সম্পদ আছে, আমাদের নদ নদী আছে, খনিজ সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে এবং পশু সম্পদ আছে। এগুলো আমার দেশের যে প্রাকৃতিক সম্পদ। এই উল্লেখযোগ্য খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা এবং চীনামাটি, এগুলো আমার দেশে পাওয়া যায়। কিন্তু এই সম্পদের পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার দেশের খাদ্য অভাব রয়েছে, আর এই খাদ্য অভাবের কারণে পুষ্টিহীনতা বিরাজমান, অর্থাৎ পুষ্টিহীনতায় ভুগছে কিছু লোক। আবার দেখা যাচ্ছে যে প্রযুক্তিগত জ্ঞান দেওয়া হচ্ছে বা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন হচ্ছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় কম। কারিগরি শিক্ষারও প্রচলন আছে, বা সেটাও প্রয়োজনের তুলনায় আমাদের কম। তাই বাংলাদেশের জনসংখ্যা একটি বড় অংশ এখনো শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। স্বাভাবিক কারণ, শিক্ষা স্বাস্থ্য সুবিধা থেকে যদি বঞ্চিত হয়, এরা এই বেকারত্বে ভোগে, অর্থাৎ নির্ভরশীল জাতিতে পরিণত হচ্ছে। আর এই বেকারত্ব ও দারিদ্র্যের কারণে
জনসংখ্যার একটি বড় অংশ খাদ্য অভাব ও পুষ্টিহীনতায় ভুগছে, যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে খাদ্য অভাব আছে এবং পুষ্টিহীনতা আছে। এটার মূল কারণ কি? বেকারত্ব এবং দারিদ্রতা। অর্থাৎ দারিদ্র্যের কারণে তারা, বেকারত্ব স্বাভাবিক কারণ, সামর্থ্য নাই। আর বেকারত্ব কি আমরা ইতিমধ্যে এটা জেনেছি। আর সেখানে দারিদ্রতা রয়েছে, আর সেই কারণেই তারা খাদ্যাভাব এবং পুষ্টিহীনতায় ভুগছে। কাঙ্ক্ষিত মাত্রায় বিজ্ঞান শিক্ষা, কারিগরি ও প্রযুক্তি শিক্ষার বিস্তার এখনও ঘটেনি, তাই মানব সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি। অর্থাৎ প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার লক্ষণীয়। এবার দেখব আমরা আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অবকাঠামোর দুর্বলতা। এই বৈশিষ্ট্য আলোচনার পূর্বে আমরা দেখব অবকাঠামো কি, জানবো আমরা আগে। অবকাঠামো বলা হয় কোন একটা দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য বা বেগবান করার জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য যে প্রাথমিক উপাদানগুলো কাজ করে বা বিষয় বা বুনিয়াদগুলো কাজ করে, সেগুলোকে বলা হয় অবকাঠামো। আর এই অবকাঠামো দুই ধরনের। একটা হচ্ছে সামাজিক অবকাঠামো, যেখানে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ব্যবস্থা। অর্থাৎ সামাজিক এই উপাদানগুলো অর্থনীতিকে পরোক্ষভাবে সহায়তা করে। স্বাভাবিক কারণে মানুষ শিক্ষিত হতে হয়, আর শিক্ষিত ও প্রশিক্ষিত হওয়ার পাশাপাশি মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়। স্বাস্থ্য ভালো না থাকলে কাজ করে আরাম পাওয়া যাবে না বা কাজ করা যাবে না। আবার শুধু কাজ আর কাজ না, তার সঙ্গে বিনোদনের ব্যবস্থা থাকতে হবে, তাহলেই মানুষ কর্ম উদ্যম এবং কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। এগুলো হলো সামাজিক অবকাঠামো। অর্থনৈতিক অবকাঠামো, যেগুলো অর্থনীতি সরাসরি বা প্রত্যক্ষভাবে সহায়তা করে, যেমন যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ, বাঁধ ও সেচ ব্যবস্থা। এগুলো অর্থনীতিকে বা উৎপাদনকে সরাসরি সহায়তা করে, উৎপাদনকে গতিশীল করে। যত বেশি উৎপাদন হবে, স্বাভাবিক কারণে তত বেশি দেশে অর্থনৈতিক অবস্থা গতিশীল থাকবে বা অর্থনৈতিক উন্নতি বা সমৃদ্ধি আনয়ন হবে। এই সামাজিক অবকাঠামোর মধ্যে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা, আমাদের কার্যক্রম চলছে, বিনামূল্যে বই বিতরণ হয়, গণসচেতনতামূলক বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, এবং বিভিন্ন বিনোদন কেন্দ্র আমাদের দেশে আছে এবং বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে। এগুলো সবই হচ্ছে সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত বিষয়। এবার দেখব যে যোগাযোগ ব্যবস্থার মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার মধ্যে স্থল, জলপথে এবং আকাশপথে পরিবহন ব্যবস্থা আমাদের রয়েছে এবং দিন দিন সেগুলো উন্নতির দিকে ধাবিত হচ্ছে। উৎপাদন কাজে আর যেটা প্রয়োজন, বিদ্যুৎ, গ্যাস এবং পানি সরবরাহ, এর মাধ্যমে উৎপাদন গতিশীল হয়। আবার আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলো অর্থনীতিকে সরাসরি সহায়তা করছে। আবার পানি সেচ এবং বাঁধ, এগুলোর মাধ্যমেও অর্থনীতি গতিশীল হয়, অর্থাৎ উৎপাদন কার্যক্রম গতিশীল হয়, বেগবান হয়। আর এইগুলোকে আমরা বলবো অর্থনৈতিক অবকাঠামো। এগুলোর মাধ্যমে সরাসরি অর্থনীতি সচল হয় বা অর্থনৈতিক চাকা গতিশীল থাকে, অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। আর এই জন্য এগুলোকে বলা হবে অর্থনৈতিক অবকাঠামো। আর এদিক থেকে আমরা আমাদের এই অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামোগুলো তুলনামূলকভাবে কম উন্নত এবং অপর্যাপ্ত। যতটা প্রয়োজন সে পরিমাণে এখনো গড়ে ওঠেনি। আর্থসামাজিক অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিস্বরূপ, অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে এই অর্থনৈতিক অবকাঠামোগুলোর উপর। স্বাভাবিক কারণে রাস্তাঘাট যদি ভালো হয়, তাহলে পরিবহন ব্যবস্থা ভালো হলে পণ্য সরবরাহ সহজ হয়, বাজারজাতকরণ সহজ হয় এবং উৎপাদন উপকরণগুলো সহজে এক স্থান থেকে অন্য স্থানে গতিশীলতার মাধ্যমে তার উৎপাদনকে সচল রাখতে পারে। আবার উৎপাদিত পণ্য বাজারে পৌঁছানো, সেই বিমানের মাধ্যমে বিদেশে পৌঁছানো, জাহাজে, জলপথে, বিভিন্ন স্থানে পৌঁছানোর হলে স্বাভাবিক কারণে বাজার ব্যবস্থা স্থিতিশীল থাকে এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যায়।
এবং শ্রমিকরা তাদের ন্যায্য মজুরিও পাবে। অবকাঠামো উন্নত না হলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়। স্বাভাবিক কারণে যদি ঢাকা থেকে উৎপাদিত পণ্য চিটাং পোর্টে অর্থাৎ বন্দরে পৌঁছতে না পারে সঠিক সময়ে, তাহলে কী হবে? তার যে বিদেশে রপ্তানির মাধ্যম ছিল জলপথ, সেটা বিঘ্ন হয়ে পড়বে। আবার যেই পণ্য যেখানে উৎপন্ন হয় সেটা যদি সারা দেশে বিক্রি করা সম্ভব হতো, তা স্বাভাবিক কারণে ওই পণ্য থেকে আয় উপার্জনও বৃদ্ধি পেত। এখন কোনো জায়গায় দেখা যায় যে রাস্তাঘাট অবস্থা খারাপ, সেখানে উৎপাদিত পণ্য ওই স্থানীয়ভাবে বিক্রি করতে হয়, এতে করে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, অর্থাৎ উপযুক্ত মূল্য পাওয়া যায় না। আর এই অবকাঠামো উন্নত হলেই উন্নয়ন কর্মকাণ্ড সচল হবে, এবং সেক্ষেত্রে এই বাংলাদেশের এই অর্থনৈতিক এবং সামাজিক যে অবকাঠামোগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে অনুন্নত অপর্যাপ্ত। তবে এগুলো উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এবার দেখব আমরা বৈদেশিক সাহায্যের নির্ভরতা, অর্থাৎ কোনো একটা দেশের যে আর্থসামাজিক উন্নয়ন সেটা শুধু তাদের নিজেদের অর্থের মাধ্যমেই সব কিছু সচল করা যায় না। আমাদের মতো উন্নত বা অনুন্নত বা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে, কারণ সামর্থ্যের তুলনায় কর্মকাণ্ড বা কার্যক্রম বেশি নেওয়া হয়। কারণ সেখান থেকে বেরিয়ে আসার জন্য, যে অনুন্নত অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয় বা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হয়, সেই জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। তাই বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের জন্য বৈদেশিক ঋণ ও অনুদানের উপর বাংলাদেশ অতিমাত্রায় আগে নির্ভরশীল ছিল। তবে বৈশ্বিক বিভিন্ন পরিবর্তনজনিত কারণে বর্তমানে এসব উৎস হতে ঋণ ও অনুদান প্রাপ্তি ক্রমশ কমে আসছে। তাই অভ্যন্তরীণ উৎস হতে ঋণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা আমাদের যে পরিকল্পনা গ্রহণ করি, সেই পরিকল্পনাগুলোর বেশিরভাগ অর্থ বিভিন্ন বৈদেশিক দাতা সংস্থা প্রতিষ্ঠান থেকে ঋণ অনুদানের মাধ্যমে আমরা কার্যক্রম গ্রহণ করে থাকি। তবে এখন যেটা হচ্ছে যে আমরা আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের বেশিরভাগ অংশই আমরা আমাদের অর্থের সংস্থান আমরা নিজেরাই আমাদের নিজ থেকে করার চেষ্টা করছি। দেখা যাক যে পরিচালনা উন্নয়ন বাজেট 2019-20 অর্থ বছরে দেখা যাচ্ছে যে অর্থায়ন উৎসের মধ্যে দেখা যায়, তোমরা লক্ষ্য করো যে বৈদেশিক অনুদানের পরিমাণ ছিল 0.8%, বৈদেশিক ঋণ ছিল 12.2%, এবং অভ্যন্তরীণ উৎসের ঋণের পরিমাণ ছিল 14.8%। এটাই লক্ষণীয় যে বৈদেশিক ঋণ ও অনুদানের তুলনায় অভ্যন্তরীণ ঋণের পরিমাণ বেশি। এটা আগে আমাদের বেশি ছিল, কারণ আমাদের অর্থ সংস্থান সেভাবে আমাদের করা সম্ভব হয়নি, বিভিন্ন কারণ এর পিছনে জড়িত। আর এই বৈদেশিক সাহায্যকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এবং বিভিন্ন দেশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাপান, চীন, সৌদি আরব, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো, এবং বিভিন্ন দাতা সংস্থা ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ, এগুলো আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। আর অভ্যন্তরীণ উৎসের মধ্যে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারে তার কর্মসূচি বাস্তবায়নের জন্য। বৈদেশিক বাণিজ্য, এবারে বৈশিষ্ট্য হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এটা বৈদেশিক বাণিজ্যকেই আমরা ইতিমধ্যে আগের ক্লাসগুলোতে হয়তো জেনে গেছি, তারপরে এখন আবার বলবো যে বৈদেশিক বাণিজ্য হচ্ছে দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে বলা হয় বৈদেশিক বাণিজ্য। অর্থাৎ পণ্য আদান প্রদান, পণ্য সেবার আদান প্রদান দুই বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে, তাকে বলবো আমরা বৈদেশিক বাণিজ্য। আর এই বৈদেশিক বাণিজ্য আবার দুই ধরনের, একটা হলো রপ্তানি বাণিজ্য
একটা হচ্ছে আমদানি বাণিজ্য, অর্থাৎ কোনো একটা দেশ তার উৎপাদিত পণ্য তার চাহিদা পূরণ করে যখন অন্য কোনো দেশে বিক্রয় করে বা সেবা বিক্রি করে, সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। আর রপ্তানি বাবদ হয় আয়, যেহেতু বিক্রি করা হয় তার বাবদ হয় আয়। আর আমদানি বাণিজ্য, যে কোনো একটা দেশ যখন তার প্রয়োজনে অন্য দেশ থেকে পণ্য বা সেবা ক্রয় করে, ক্রয় বাবদ হয় ব্যয়। তাহলে আমদানি বাবদ হয় ব্যয় আর রপ্তানি বাবদ হয় আয়। আমার দেশের পণ্য বিক্রয় বাবদ আয় হয় কম এবং আমদানি পণ্য ক্রয় বাবদ ব্যয় হয় বেশি, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি বিলাসজাতীয় দ্রব্য আমরা আমদানি করি এবং কৃষিজাত পণ্য অর্থাৎ কম মূল্যের পণ্য আমরা বিক্রি করি। স্বাভাবিক কারণে আয় কম ব্যয় বেশি হয়। তাই বাংলাদেশ দীর্ঘ সময় ধরেই বৈদেশিক বাণিজ্যে ঘাটতি অব্যাহত রয়েছে, অর্থাৎ আমার দেশে আয়ের তুলনায় ব্যয় কম, আমার দেশে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে রপ্তানি আয় কম আর ব্যয়ের পরিমাণ বেশি, তাই এটাকে বলা হয় ঘাটতি বাণিজ্য, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য প্রতিকূল অবস্থায় বিরাজমান আছে। এখন লক্ষ্য করি আমরা কি কি পণ্য রপ্তানি করি। প্রথমে দেখি, কৃষিজাত পণ্যের মধ্যে আছে পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চা, তৈরি পোশাক, সিরামিক দ্রব্য এবং মানব সম্পদ আমরা রপ্তানি করি। বিভিন্ন দেশে আমরা আমাদের ম্যান পাওয়ার রপ্তানি করি, তাদের মাধ্যমে আমরা রেমিটেন্স পাই, অর্থাৎ রপ্তানি পণ্য বিক্রির মাধ্যমে আমরা রপ্তানি আয় পেয়ে থাকি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৈরি পোশাক, কৃষিজাত পণ্য অর্থাৎ শস্য শাকসবজি, সেক্ষেত্রে চামড়াজাত পণ্য, চিংড়ি মাছ এবং পাট, পাটজাত দ্রব্য, তারপরে ক্ষুদ্র যন্ত্রাংশ, এগুলো আমরা রপ্তানি করি। এগুলো আমাদের রপ্তানি পণ্য ও সেবা। এইবার দেখে আমরা আমদানি করি কি, ক্যাপিটাল গুডস, অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতি, কলকব্জা আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করি, ক্রয় করে আনি। প্রসাধনিক সামগ্রী, বিলাসবহুল দ্রব্য, অলঙ্কার আদি, বিভিন্ন বিলাস সামগ্রী এবং গাড়ি, পেট্রোলিয়াম দ্রব্য, এগুলো আমরা, এবং শুধু তাই না, আমরা খাদ্য সামগ্রীও কিছু আমদানি করে থাকি এবং এগুলো দেখা যাচ্ছে যে স্থলপথে, নৌপথে, বিমানপথে, বিভিন্ন পথেই আনয়ন করা হয়। প্রচুর পরিমাণে আমদানি হয় এবং রপ্তানি হয়ে থাকে। তুলনামূলকভাবে যেহেতু আমদানির পরিমাণ বেশি এবং বিলাসজাতীয় দ্রব্যগুলো আমদানি করা হয়, তাই ব্যয়ও বেশি। আর যেহেতু কৃষি পণ্য অর্থাৎ কম মূল্যের পণ্য আমরা রপ্তানি করি, তাই রপ্তানি বাবদ আয় হয় কম। এই জন্য এটাকে বলা হয় ঘাটতি বাণিজ্য, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের দেশে ঘাটতি অবস্থা বিরাজমান রয়েছে দীর্ঘদিন ধরে। জনসংখ্যার আধিক্য ও শিক্ষার নির্মোহন। এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে আদমশুমারি রিপোর্ট 1991 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব ছিল 720, জনসংখ্যা বৃদ্ধির হার 2.17। আদমশুমারি অর্থাৎ মানুষ গণনা, এই শুমারি অনুযায়ী 10 বছর পরে এসে দেখা যায় 2001 সালে 839 জনসংখ্যা ঘনত্ব এবং বৃদ্ধির হার হচ্ছে 1.48। এবং আদমশুমারি 2011 অনুযায়ী এই জনসংখ্যা ঘনত্ব এসে দাঁড়ায় 1015 এবং জনসংখ্যা বৃদ্ধির হার 1.37। ঘনত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির হার দিন দিন কমছে, বাট প্রতিবেশী দেশগুলোর তুলনায় সেই বৃদ্ধির হারও কম্পারেটিভলি বেশি। আমরা এবার এই বিবিএস 2018 অর্থাৎ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তাদের হিসাব অনুযায়ী, অর্থাৎ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী 2018 সালে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ছিল 1252 জন প্রতি বর্গ কিলোমিটারে।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2019 অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর জনসংখ্যা ঘনত্ব ও জনসংখ্যা বৃদ্ধির হার আমরা লক্ষ্য করি, যেখানে ভারতের জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 412, পাকিস্তানের 228, শ্রীলঙ্কার 319, মায়ানমারের 80 এবং মালয়েশিয়ার 97, আর আমাদের সেখানে প্রায় 1015 জন, তারও বেশি। জনসংখ্যা বৃদ্ধির হার ভারতের 1.2, পাকিস্তানের 2, শ্রীলঙ্কার 0.4, মিয়ানমারের 0.9, মালয়েশিয়ার 1.6। তুলনামূলকভাবে এই হার আমাদের তুলনায় ওদের কম, আমাদের বেশি। তাই জনসংখ্যা আধিক্যের কারণে আমাদের এই জনসংখ্যা সম্পদে পরিণত না হয়ে সমস্যা সৃষ্টি করছে। অধিক জনসংখ্যার আয়তনের দেশ, তাই আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, রাষ্ট্রকে বিভিন্ন ধরনের চাপ নিতে হচ্ছে। ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2018 অনুযায়ী আমাদের দেশের সাক্ষরতার হার 72.8, নিরক্ষরতার হার 27.2। আর এই কারণে এই নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর জ্ঞান প্রদান করা এবং তাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দেওয়া, প্রশিক্ষণ প্রদান করা এবং এই বৃহত্তর জনগোষ্ঠীর কর্ম সুযোগ সৃষ্টি করে দেওয়া রাষ্ট্রের জন্য বাড়তি চাপ সৃষ্টি হয়, রাষ্ট্রকে বাড়তি চাপ নিতে হয়। আর একদিকে জনসংখ্যা আধিক্য, অন্যদিকে নিরক্ষরতা, যা সরকারের জন্য সমস্যা সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। ব্যাপক বেকারত্ব। এই বেকারত্বের পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো আমরা দেখি। জনসংখ্যা আধিক্য, আমরা পূর্বেই বলেছি যে আমাদের দেশ জনবহুল দেশ এবং এটা আমাদের জাতীয় সমস্যা। এই অধিক জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্র বা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ছে। তাই এই অধিক জনসংখ্যার কর্মসংস্থান সুযোগ না হওয়াটাকে আমরা বেকার বলি। বেকার হচ্ছে কর্মক্ষম ব্যক্তি যখন কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ পায় না, তখন তাকে বলা হয় বেকার। আর এই অধিক জনসংখ্যার অর্থাৎ যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না, আর তাই এটা জনসংখ্যা সম্পদ না হয়ে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আর তার কারণ হচ্ছে মূলধনের অভাব। মূলধন মানে যন্ত্রপাতি, কলকবজা, সেগুলোর অভাব। কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য যে এই উপকরণগুলো প্রয়োজন তার একটা অন্যতম উপাদান হচ্ছে মূলধন, আর এর অভাবের কারণেই তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব হচ্ছে না। দ্রুত শিল্পায়নের অভাব, পুঁজি বা মূলধনের অভাবের কারণে, স্বাভাবিক কারণে শিল্পায়নও তেমনভাবে এগুচ্ছে না। এখন পর্যন্ত আমাদের তেমন ভারী কোনো শিল্প ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, হচ্ছে তুলনামূলকভাবে তা কম। মজুরির হার কম, অর্থাৎ যে যেখানে নিয়োজিত হচ্ছে সেই তুলনামূলকভাবে তার ন্যায্য মজুরি পায় না। ফলে এই দেশে এই মজুরি নিয়ে সন্তুষ্ট থাকে না, ফলে বিভিন্ন ধরনের শিল্প ইন্ডাস্ট্রি বা কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ে। তাই এবং এই যেই শ্রমিকদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের প্রয়োজন শিক্ষা ও প্রশিক্ষণের অভাব রয়েছে। যে যে কাজের উপযুক্ত তাকে সেই কাজ দেওয়া হচ্ছে না বা যাচ্ছে না, এবং তাদের এই প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের অভাবের কারণে তাদের সঠিক কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও যাচ্ছে না।
আজকের পাঠ শেষে আমরা কি শিখলাম, বা ইতিমধ্যে আমরা কি শিখতে পেরেছি, এখন আমরা একটু মূল্যায়ন করি। চলো শিক্ষার্থীরা, আজকের এই প্রশ্নগুলোর আমরা উত্তর দিই। কোনো দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের উপায় কি? ইতিমধ্যে তোমরা জেনেছ। এক হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ, 2 কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান, 3 হচ্ছে দক্ষতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা। এর মাধ্যমেই আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি। কি কি কারণ দেশে বেকারত্বের জন্ম দিয়েছে? কি কি কারণ দেশে বেকারত্বের জন্ম দিয়েছে? অবশ্যই তোমরা বলতে পারবে, কারণ তোমরা ইতিমধ্যে এই সম্বন্ধে জেনেছ। এক হচ্ছে জনসংখ্যা আধিক্য, অর্থাৎ জনসংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি। 2 মূলধনের অভাব, সঞ্চয় অভাব বলে মূলধনের অভাব হয়, আর সঞ্চয় কেন অভাব হয়? আয় কম বলে। আবার এই মূলধনের অভাব কম বলে দ্রুত শিল্পায়নের অভাব। দ্রুত শিল্পায়ন হলে কর্মসংস্থানের সুযোগ বাড়ে, আয় বাড়ে, বাট আমাদের দ্রুত শিল্পায়ন অভাব রয়েছে। এছাড়া মজুরির হার কম, অন্যান্য দেশের তুলনায় মজুরির হার আমাদের এখানে কম, এবং প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের অভাব। অর্থাৎ এই কারণগুলো যেহেতু আমাদের এখানে বিদ্যমান, তাই বেকারত্বের জন্ম দিয়েছে। অবকাঠামো প্রধানত কয় ধরনের বা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। আমরা ইতিমধ্যে জেনেছি, একটা হচ্ছে সামাজিক অবকাঠামো, হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বৈদেশিক বাণিজ্য বা বাণিজ্যে কি ধরনের অবস্থা অব্যাহত রয়েছে? তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছো যে আমাদের রপ্তানি আয় কম, আমদানি ব্যয় বেশি, অর্থাৎ ঘাটতি বাণিজ্য অব্যাহত রয়েছে, এটা দীর্ঘ সময় ধরেই অব্যাহত আছে। বাংলাদেশের সাক্ষরতার হার কত? ইতিমধ্যে তোমরা জেনেছ যে সেটা হচ্ছে 72.8 ভাগ। এবার আমরা দেখি বাড়ির কাজ। সবাই খাতায় তুলে নেবে, তোমাদের বাড়ির কাজটি অবশ্যই করবে, তাহলেই তোমার শিখানো যে কার্যক্রম, শিক্ষক এবং শিক্ষার্থী যে কার্যক্রম, তাহলেই ফলপ্রসূ হবে। কারণ তুমি পাঠে মনোযোগ দিয়ে শোনার কারণে সেটা যদি তুমি হাতে কলমে করতে পারো, তাহলে বোঝা যাবে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছ এবং নিজেকে তৈরি করতে পেরেছ। অবশ্যই কাজটি করবে। উদ্দীপকটি লক্ষ্য করো। 1971 সালে স্বাধীনতা লাভের পর দক্ষিণ এশিয়ার দেশটি শিল্পে অনুন্নত, জনসংখ্যা আধিক্য, ব্যাপক বেকারত্ব এবং অনুন্নত আর্থসামাজিক অবকাঠামোর কারণে তার কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। কিন্তু সরকারের পরিকল্পিত ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন সম্ভব। এটা হলো উদ্দীপক। এবার আমরা এক এক করে প্রশ্নগুলো দেখি। জ্ঞানমূলক। দেশের নিরক্ষরতার হার কত? ইতিমধ্যে তোমরা দেখেছ, সেটা হচ্ছে 27.2 ভাগ। বৈদেশিক বাণিজ্যে ঘাটতি অব্যাহত রয়েছে, অর্থাৎ এখানে বৈদেশিক বাণিজ্য কি, আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য কি অবস্থা, সেটা ব্যাখ্যা করেই তুমি ইতিমধ্যে জেনেছ এবং এটা অবশ্যই ব্যাখ্যা করতে তোমরা পারবে। এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, 2 নম্বরের জন্য তোমরা সেটা ব্যাখ্যা করবে। উদ্দীপকে বর্ণিত দেশটি
অর্থনীতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। যেহেতু সদ্য স্বাধীনতা অর্থাৎ 71 সালে স্বাধীনতা লাভ করেছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, এখানে বাংলাদেশের কথা বলা হয়েছে, আর উদ্দীপকে যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে আমরা এই বৈশিষ্ট্য আলোকেই এই প্রশ্নটার উত্তর দিব। এক হচ্ছে অনুন্নত, শিল্প অনুন্নত, জনসংখ্যা আধিক্য, ব্যাপক বেকারত্ব, অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো। এই বৈশিষ্ট্যের সঙ্গে আমরা যোগ করব পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি, তাহলেই অ্যান্সারটা দেওয়া হয়ে যাবে। দেশের কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়নের জন্য উদ্দীপকে বর্ণিত খাতের অবদান কি যথেষ্ট বিশ্লেষণ করো। এখানে এই কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়নের জন্য সরকারের একার নয়, সরকার পরিকল্পনা করবে, বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, সেখানে অবশ্যই জনগণের সম্পৃক্ত থাকতে হবে। অর্থাৎ সরকারি এবং বেসরকারি উভয়ের উদ্যোগের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে এবং অভ্যন্তরীণ সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমেই এই টেকসই ও কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব, সেটা আমরা এখানে বিশ্লেষণ করব। অবশ্যই তোমরা পারবে ইনশাআল্লাহ। আমরা গত একটা লেকচার প্লাস আজকের যেই লেকচার, এই 2 লেকচার থেকে আমরা বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে জেনেছি। তোমরা তোমাদের যেই অনুমোদিত বইগুলো আছে, অর্থাৎ এনসিটিভি কর্তৃক অনুমোদিত যে বইগুলো আছে সেগুলো অধ্যয়ন করবে। বছরে বছরে বা অর্থাৎ প্রতি বছরেই যখন নতুন বছর শুরু হয় তখন এই তথ্য ইনফরমেশনগুলো চেঞ্জ হয়, ডাটাগুলো চেঞ্জ হয়, সেগুলো তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে পড়বে। বাকি আলোচনাটুকু এখান থেকে শুনবে, দেখবে, জানবে। অবশ্যই তোমরা সফল কাম হবে। আশা করি সবাই যার যে অবস্থান থেকে দায়িত্ব পালন করবে, নিজকে ভালোবাসবে, এই সোনার বাংলাকে অবশ্যই ভালোবাসবে, তাহলেই নিজের উন্নতির পাশাপাশি দেশের উন্নয়ন সম্ভব। সবাইকে ধন্যবাদ।